হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যে ক্লাসটা করব সেটা ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ অ্যান্ড আদার্স এক্সামিনেশনের উপর ডিপেন্ড করে। এটা জিকের একটা ম্যারাথন ক্লাস হতে চলেছে, যেখানে মানে অ্যাম্পেল অফ ডেটা তোমাদের সামনে শেয়ার করব, যেখানে বলতে পারো যে যে আমাদের যে জিকে টার্গেট নিয়ে আমরা ক্লাস করছিলাম, টোটাল আমরা 3টে মতো ক্লাস জিকে 40 আউট অফ 40 ইন ক্লার্কশিপের যে টার্গেট নিয়ে আমরা ভিডিও শ্যুট শুরু করেছিলাম, সেই ভিডিওর এটা লাস্ট ভিডিও হতে চলেছে। আমরা 3টে সেট কমপ্লিট করেছি এবং এইটা তার থেকেও মানে ওয়ান অফ দ্য বেস্ট সেট হতে চলেছে, কারণ এতে প্রচুর ডেটা কালেক্ট করা আছে এবং সেগুলো তোমাদের এক্সামে কাজে লাগবে। শুধুমাত্র ক্লার্কশিপ এক্সামিনেশন না, আপকামিং যে যেই বা রেলওয়ে এক্সামিনেশন হতে চলেছে সেখানেও জিকের জন্য এটা মোটামুটি সিঙ্গেল সলিউশন বলতে পারো। তো এখানে এর টোটাল কম্পাইলেশন করা আছে এবং এটার পিডিএফটা তো আমার টেলিগ্রাম চ্যানেলে যেমন থাকে সেখানে আপলোড করা হবে, যে এবং এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। এবং এটা একটা ম্যারাথন ক্লাস হতে চলেছে অন দ্য জিকে। এটা লাস্ট ভিডিও ডাব্লিউপিএসসি এক্সামের পার্সপেক্টিভে লাস্ট ভিডিও, যেহেতু কালকের থেকে ক্লার্কশিপ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাহলে তোমরা দেখো। তাহলে চলো ভিডিও শুরু করি, লেট স্টার্ট। প্রথম কোশ্চেন চলে আসছে যে আলোর কোয়ান্টাম তত্ত্বের জনককে। আলোর কোয়ান্টাম তত্ত্বের জনক হলেন ম্যাক্স প্ল্যাঙ্ক। এখানে সায়েন্স রিলেটেড আরও কয়েকটা আবিষ্কর্তার জনক, যেমন তড়িৎচুম্বকত্বের জনককে মাইকেল ফ্যারাডে, আপেক্ষিকতাবাদের জনককে আইনস্টাইন, গ্যাসের চাপের সূত্র চার্লস, আর যদি বলে গ্যাসের আয়তনের সূত্র বয়েলস, গ্রহদের গতীয় সূত্র কেপলার, শক্তির নিত্যতা সূত্র জুল, এবং পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র হলো হুক, এবং আলোর প্রতিসরণের সূত্র হলো নিউটন। মোটামুটি হলো এখান থেকে। তারপরে চলে আসছে আমাদের সেকেন্ড কোশ্চেন, যে নং ক্রেম কোন রাজ্যের প্রচলিত এক ধরনের নৃত্য, সেটা হলো মেঘালয়। এখন নৃত্য এবং ক্লাসিক্যাল ড্যান্সের উপরে আর ভিডিও কিন্তু আমার প্লেলিস্টে বানানো আছে, সুতরাং তোমরা সেখান থেকেও দেখতে পারো। তিলাইয়াবাদ কোন নদীর উপর অবস্থিত? তিলাইয়াবাদ অবস্থিত বরাকর নদীর উপর। বরাকর হলো দামোদরের অন্যতম প্রধান উপনদী। তারপরে চলে আসছে কতগুলো বাঁধ, যেমন বলা হয় হীরাকুদ বাঁধ। যে হীরাকুদ বাঁধ কি? হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ। এটা অবস্থিত কোথায়? মহানদীর উপর অবস্থিত। তেহরি বাঁধ কি? তেহরি ভারতের উচ্চতম বাঁধ, অবস্থিত কোথায়? ভাগীরথী। ভাকরানাঙ্গাল বাঁধ কি? ভাকরানাঙ্গাল বাঁধ পাঞ্জাবে অবস্থিত, যেটা ভারতের বৃহত্তম বাঁধ এবং এটা শতদ্রু নদীর উপর। নাগার্জুনা সাগর বাঁধ কোথায়? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, এটা কৃষ্ণা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ গুজরাট রাজ্যে অবস্থিত, এটা নর্মদা নদীর উপর। এবং নাথফা ঝাকরি হিমাচল প্রদেশে, এটা শতদ্রু নদীর উপর। এবং মেত্তুর বাঁধ তামিলনাড়ু, এটা কাবেরী নদীর উপর। হয়ে গেল। এরপরে চলে আসছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের জনক বলা অ্যালান টুরিং। কম্পিউটার সায়েন্সের জনক হলেন অ্যালান টুরিং। জীববিজ্ঞান বলা হচ্ছে যে জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলা হয়। উদ্ভিদ বিজ্ঞান মানে যাকে বলা বোটানির জনক থিওফ্রাস্টাস। ইতিহাসের জনক কাকে বলা? হেরোডোটাস। এবং অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। আর দর্শন শাস্ত্রের জনক বলা হয় সক্রেটিসকে। এরপরে চলে আসছে কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল? 1904 সালে। এবং কে চালু করেছিলেন? লর্ড কার্জন চালু করেছিলেন। বলা হচ্ছে সকলোত্তর পথনাথ। সকলোত্তর পথনাথ উপাধি কার ছিল? সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। আর হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, তার লেখা ছিল হর্ষচরিত। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি এবং তার আইহোল প্রসেসিস থেকে চালুক্য বংশের ইতিহাস সম্পর্কে জানা যায়। এবার কয়েকজন রাজা এবং তাদের উপাধি। বিম্বিসার। বিম্বিসার ছিলেন হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। তার এবং বিম্বিসারের সময় মহাবীর এবং গৌতম বুদ্ধ এনার সমসাময়িক ছিল। আর অজাতশত্রুর সময় গৌতম বুদ্ধ মহাবীর দুজনেই মারা যান। তাহলে বিম্বিসার ছিল হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠাতা, তার উপাধি ছিল শ্রেণিক। অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র, যাকে বলা হয় অজাতশত্রু, তার উপাধি ছিল কুনিক। মহাপদ্মনন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা, তার উপাধি ছিল অগ্রসেন। উগ্রসেন একরাট দ্বিতীয় পরশুরাম। ধননন্দ ছিলেন এই বংশের শেষ রাজা, তার উপাধি ছিল অগ্রমিজ। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন নন্দবংশকে ধ্বংস করে তিনি মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন, নাম ছিল অ্যাক্রোকট্টাস বা স্যান্ডোকট্টাস। চন্দ্রগুপ্তের ছেলে ছিল বিন্দুসার। বিন্দুসার উপাধি ছিল অমিত্রাঘাত।
অশোক ছিল বিন্দুসারের ছেলে, তার উপাধি ছিল প্রিয়দর্শী বা দেবনাম প্রিয়। এরপরে চলে আসছে গুপ্ত বংশে দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি ছিল বিক্রমাদিত্য বা সকারি। হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। আর যদি বলে স্কন্দগুপ্তের উপাধি ছিল ভারতের, মানে স্কন্দগুপ্তকে বলা হতো ভারতের রক্ষাকর্তা। স্কন্দগুপ্তকে বলা হতো ভারতের রক্ষাকর্তা। হয়ে গেল। তারপরে চলে আসছে জিয়াউদ্দিন বর্ণী। জিয়াউদ্দিন বর্ণী কার সময়কার সভাকবি ছিলেন? জিয়াউদ্দিন বর্ণী ছিলেন ফিরোজ শাহ তুগলকের সময়কার সভাকবি। এবারে বলা হচ্ছে রাজা এবং তার সভাকবি, যেমন সমুদ্রগুপ্ত ছিল হরিসেন, হর্ষবর্ধন ছিল বাণভট্ট, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল কালিদাস, দ্বিতীয় পুলকেশী ছিল রবিকীর্তি, হর্ষবর্ধনের বাণভট্ট, কনিষ্কের ছিলেন নাগার্জুন এবং অশ্বঘোষ, আকবরের ছিল আবুল ফজল এবং আলাউদ্দিন খলজির ছিল আমির খসরু। ব্যাস হয়ে গেল এখান থেকে। তারপরে চলে আসছে 8 নম্বর, ভারতীয় জাতীয়তাবাদী সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? শিশিরচন্দ্র বসু, 1883। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা থেকে রাজা রামমোহন রায়, 1828। আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী, 1875। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ, 1867। ভারত সভা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, 1876। ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায় বা মুখার্জি, 1902 কলকাতা। অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু, 1902। আজাদ হিন্দ সংঘ রাসবিহারী বোস, 1942। ভারতের কোন স্থানে বলা হয় যে চুরুটের জন্য বিখ্যাত? চুরুট, সেটা হলো ডিন্ডিগুল। ভারতে কোথায় সিন্ধ্রি, মানে রাসায়নিক সারের ফ্যাক্টরি রয়েছে কোথায়? সিন্ধ্রি। তার মানে বলা যেতে পারে যে সিন্ধ্রি বিখ্যাত কিসের জন্য? রাসায়নিক সার। ডালমিয়ানগর কিসের জন্য? সিমেন্ট। গুন্টুর কিসের জন্য? তুলা এবং তামাক। নাসিক কিসের জন্য? কারেন্সি নোট প্রেস। নেপানগর কিসের জন্য? নিউজ প্রিন্টের জন্য। ঝরিয়া কিসের জন্য? কয়লা। হলদিয়া কিসের জন্য? তৈল শোধনাগারের জন্য বিখ্যাত। তারপরে চলে আসছে ফরাসিদের কাছ থেকে নিজের সৈন্যের জন্য যুদ্ধ প্রশিক্ষণ নিয়েছিলেন কে? টিপু সুলতান। টিপু সুলতান কে ছিলেন? মাইসুরের রাজা। তিনি ছিলেন হায়দার আলীর ছেলে। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শুদ্ধকরণ প্ল্যান্ট কোথায় অবস্থিত? ফারাক্কা। খালসা প্রথা প্রবর্তন করেছিলেন কে? গুরু গোবিন্দ সিং। তিনি ছিলেন একদম দশম শিখ গুরু। আর কৌলিন্য প্রথার প্রতিষ্ঠাতাকে বল্লাল সেন। এবং মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন আকবর। দাগ এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি। তিনি কিন্তু রাসায়নিক ব্যবস্থাটাও করেছিলেন। পাট্টা কবলিয়ত করেছিলেন কে? শেরশাহ। সিজদা বাইপাস করেছিলেন গিয়াসুদ্দিন বলবন। 40 চক্র ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন ইলতুতমিশ। এবং যদি বলে 40 চক্র বন্ধ করেছিলেন কে? গিয়াসুদ্দিন বলবন। আপ্পিক্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? সিরসির পাণ্ডুরাও হেগড়ে, 1983 আপিক্য আন্দোলন। চিপকো আন্দোলনে সুন্দরলাল বহুগুণা, 1973। নর্মদা বাঁচাও আন্দোলনে দুজন ছিলেন, মেধা পাটকার, বাবা আমতে, 1985। সাইলেন্ট ভ্যালি আন্দোলন ছিল কেরালা শাস্ত্র সঙ্গীত, 1978। জঙ্গল বাঁচাও আন্দোলন কোথায় হয়েছিল? বিহারের সিংভূমে শালগাছ কাটা বন্ধ করার জন্য, 1982। হয়ে গেল। এই আগের বারে পরীক্ষা সম্ভবত এই বাবা আমতে দিয়ে এসেছিল একটা কোশ্চেন, নর্মদা বাঁচাও আন্দোলন সম্ভবত। বেগ সব থেকে বেশি কোথায়, কোন মাধ্যমে বলা হয়? কঠিন মাধ্যমে। কঠিন সব থেকে বেশি, তারপর তরল, তারপরে গ্যাস। লোহিত রক্তকণিকার আয়ু কত? আয়ু হচ্ছে 120 দিন। আচ্ছা, যদি বলা হয় লোহিত রক্তকণিকা মারা গেলে কি হয়, সেটা বলা হয় যে বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি হয়। বিলিরুবিন অ্যান্ড বিলিভার্ডিন তৈরি হয় এবং এদের কালার হয়ে থাকে ইয়োলিস কালার হয়ে থাকে এটা। তারপরে চলে আসছে আই ডু হোয়াট আই ডু। এই বইটার লেখককে? রঘুরাম রাজন। এই বইটা বেশিরভাগ পরীক্ষায় আসছে। এবং পেশির ক্লান্তির জন্য দায়ীকে? ল্যাকটিক অ্যাসিড। বলা হয় নিউ ল্যাম্প ফর দ্য ওল্ড। এই বইটার লেখককে? তিনি হলেন ঋষি অরবিন্দ ঘোষ। মহাবীরের জন্ম কোথায়? মহাবীরের জন্ম হলো কুন্দগ্রাম, এবং কুন্দগ্রাম যেটা ছিল বৈশালী, তখনকার ষোড়শ মহাজন পদের মধ্যে ছিল বৈশালী। 540 খ্রিস্ট পূর্বাব্দে জন্মায় এবং তার পিতা ছিল সিদ্ধার্থ, মাতা ছিল ত্রিশলা এবং স্ত্রীর নাম ছিল যশোদা। তার প্রকৃত নাম ছিল বর্ধমান।
এখন তিনি 30 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। তিনি সম্ভবত 35 বছর বয়সে গৃহত্যাগ করেন এবং তার মোক্ষ লাভের স্থান ছিল ঋজুবালিকা নদীর তীরে জিম্বিকা গ্রামে। তিনি শালগাছের নিচে তিনি মহাপরিনির্বাণ ঘটে তার, এবং 72 বছর বয়সে তিনি এবং মানে শালগাছের নিচে এবং তার মহাপরিনির্বাণ ঘটে পাপাপুরীতে, এটা কর্ণাটকে, এবং 72 বছর বয়সে 467 খ্রিস্টপূর্বাব্দে। আর তিনি ছিলেন 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর, যার চিহ্ন ছিল লায়ন। 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, যার চিহ্ন ছিল সার্পেন্ট। জৈন ধর্মের 3টে রত্ন ছিল সঠিক জ্ঞান, সঠিক বিশ্বাস, সঠিক কর্ম। জৈন ধর্মের পঞ্চম মহাব্রতর মধ্যে প্রথম 4টে, যেটা পার্শ্বনাথ অ্যাড করেছিলেন, সেটা অহিংসা, সত্য, আচার্য, তার সাথে মহাবীর অ্যাড করেছিলেন ব্রহ্মচর্য। এটা অনেক সময় পরীক্ষা দেয়। তারপরে চলে আসছে যে এরপরে চলে আসছে আমাদের গৌতম বুদ্ধ। আর মোটামুটি হলো এখান থেকে। এরপরে চলে আসছে গৌতম বুদ্ধ, যেখানে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাড করা আছে, যেটা হলো ওই যে হিনজান মহাযান সম্ভবত, যেটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল, যে ওই জৈনদের ত্রিরত্ন হয়ে গেল, এবং জৈনদের ধর্মগ্রন্থ সম্পর্কে একটু ডিটেলস যা বলা যাক, যেখানে হচ্ছে যখন, তাহলে জৈনদের অ্যাকচুয়ালি ধর্মগ্রন্থ ছিল প্রাকৃত ভাষায় লেখা হতো এবং দ্বাদশ অঙ্গ। জৈনদের যে ধর্মগ্রন্থ সেটা যখন প্রাকৃত ভাষায় লেখা হতো, প্রাকৃত ভাষায় লেখা হতো, এবং এটা ছিল দ্বাদশ অঙ্গ। ওকে। আর জৈনদের দুটো ভাগ হয়ে যায়, যেটা ছিল শ্বেতাম্বর এবং দিগম্বর। শ্বেতাম্বর ছিল উত্তর ভারত, নর্থ ইন্ডিয়া। শ্বেতাম্বর, দিগম্বর, এটা ছিল নর্থ ইন্ডিয়া, এটা ছিল সাউথ ইন্ডিয়া। শ্বেতাম্বররা মোটামুটি সাদা বস্ত্র পরতেন, আর এরা বস্ত্রহীন ছিলেন দিগম্বররা। শ্বেতাম্বরের ইয়ে ছিলেন ভদ্রবাহু সম্ভবত, না, শ্বেতাম্বর ছিল স্থূলভদ্র, শ্বেতাম্বর ছিল স্থূলভদ্র, আর এটা ছিল ভদ্রবাহু, এই দিগম্বরের প্রতিষ্ঠাতা। এবং এদের বিভিন্ন স্থাপত্যগুলোর মধ্যে ছিল যথাক্রমে ওই রাজস্থানের মাউন্ট আবুতে দিলওয়ারা মন্দির, এখনও এটা রয়েছে, দিলওয়ারা মন্দির, জৈন মন্দির এটা। আর এছাড়া উদয়গিরি খণ্ডগিরি, উড়িষ্যার উদয়গিরি খণ্ডগিরি, গিরনার, গুজরাটের গিরনার, এখানেও এদের সন্ধান পাওয়া যায়, এদের উপস্থিতি পাচ্ছিল। আর বাহুবলী মূর্তি, যেটা হয়েছে এতে কর্ণাটকে, বাহুবলী মূর্তি, এটা অ্যাকচুয়ালি কর্ণাটকে, এখানেও এদের অস্তিত্ব, এখানেও এদের মোটামুটি প্রভাব ছিল। তবে যদিও এই এমন একটা ধর্ম, এটা অ্যাকচুয়ালি জৈন ধর্ম এমন একটা ধর্ম যেটা ভারতের বাইরে কোনো তার বিস্তার হয়নি। এরা ভারতের মধ্যে ছিল, এবং ভারতের মধ্যে এদের মানে বিস্তার, যাবতীয় সব কিছু ভারতের মধ্যে, ভারতের বাইরে এই ধর্মটা মানে প্রচারই হয়নি, ঠিক আছে। তো বর্তমানে এটা শুধুমাত্র ভারতের মধ্যেই মানে বর্তমানে রয়েছে, ভারতের বাইরে নেই। এরপরে চলে আসছে গৌতম বুদ্ধ যখন জন্মগ্রহণ করেন, তিনি লুম্বিনী কপিলবস্তু, বর্তমানে নেপালে, তিনি বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতার নাম ছিল মহামায়া। পালক মাতার নাম ছিল গৌতমী, আর স্ত্রী ছিল যশোধারা। এই পুত্র ছিল রাহুল, তার অন্য নাম ছিল তথাগত বা শাক্যমুনি বলা হতো, এবং তার অ্যাকচুয়াল নাম ছিল যথাক্রমে সিদ্ধার্থ, যাকে বলা হতো যে প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ। এখন এখানে ব্যাপারটা হয়েছে এরকম যে তিনি মোটামুটি 30 বছর বয়সে 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন। তিনি মোটামুটি 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন, এবং তার দিব্যলাভের জন্য তিনি দিব্যলাভ করেছিলেন কোথায়? বোধগয়া। তিনি 29 ইয়ার্স বয়সে গৃহত্যাগ করেন। দিব্যলাভ করেছিলেন বোধগয়া, অশ্বত্থ গাছের নিচে, এবং ঠিক আছে, নৈরঞ্জনা নদীর তীরে। তো তার প্রথম শিক্ষক ছিল আলারা কামা, যিনি সাংখ্য দর্শন, মানে হিন্দু শাস্ত্রের যে দর্শন রয়েছে, ষড়দর্শনী সাংখ্য দর্শন, যেটাকে বলা হয় যে নিজেকে জানা, নিজের ক্ষমতা সম্পর্কে জানা, সেইটা শিখেছিলেন, এবং তার শিক্ষা, এবং তিনি ধ্যানের শিক্ষা নিয়েছিলেন। আর তার দ্বিতীয়
শিক্ষক ছিলেন উদ্রক রামপুত্র। এরপর তিনি একটানা মানে তিনি অ্যাকচুয়ালি মোক্ষ লাভ করেছিলেন 35 বছর বয়সে, এবং যেখানে তিনি একটানা 49 দিন সাধনা করেছিলেন, তারপর তিনি মোক্ষ লাভ করেন। এবারে চলে আসে জীবনের বিভিন্ন তার ঘটনাগুলো। তার জীবনের বিভিন্ন ঘটনাগুলোকে বিভিন্ন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। যেমন জন্ম, তার জন্মকে বলা হয়েছে পদ্ম বা ষাঁড় দিয়ে প্রকাশ করা হয়েছে, পদ্ম ও ষাঁড় দিয়ে। তার যে মহানিষ্ক্রমণ, যাকে বলা হয় যে মহানিষ্ক্রমণ বা গৃহত্যাগ, তার গৃহত্যাগে ঘোড়া, তার ঘোড়ার নাম ছিল কণ্ঠক, তিনি সেই কণ্ঠক ঘোড়া করে তিনি গৃহত্যাগ করেছিলেন, সেটা বোঝানো হয়েছে। এবং তার যে নির্বাণ লাভ, তিনি যখন এনলাইটমেন্ট লাভ করেন, বলা হয় মোক্ষ লাভ যেটাকে বলা হয়, তাকে বলা হয়েছে যে বোধিবৃক্ষ অশ্বত্থ গাছের তলায়, এটাকে বোধিবৃক্ষ বলা হয়। আর তার ধর্মচক্র প্রবর্তনকে বলা হয় যে উইল, আর তার মানে চক্র বা উইল, আর তার ফার্স্ট সারমন, আর তার মহাপরিনির্মাণকে বলা হতো স্তূপের মাধ্যমে। এবারে এখানে ইম্পর্টেন্ট এটাই যে তার তো এই মানে বুদ্ধ ধর্মের ব্যাপারগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এটাই যে বুদ্ধ ধর্মে যত রকম অষ্টাঙ্গিক মার্গ ছিল, এবং এটা পালি ভাষায় ছিল, পালি ভাষায় লেখা হতো। এদের বৌদ্ধ গ্রন্থ ছিল ত্রিপিটক। এবার ত্রিপিটকের 3টে পার্ট ছিল। সূত্রপিটক, যেটা গৌতম বুদ্ধের বাণী; বিনয় পিটক, যেখানে ওই ওদের যে সংঘ বা মঠের নিয়মাবলী ছিল; আর অভিধর্ম পিটক, নিয়মাবলী, এটা সূত্রপিটক। আর তারপরে বলা হয় যে অভিধর্ম পিটক, এখানে ফিলোসফিক্যাল বিভিন্ন থিওরিজ, দার্শনিক তত্ত্ব দেওয়া হয়েছে। অভিধর্ম পিটক 3টে হয়ে গেল ত্রিপিটক। আর এদের বৌদ্ধ ধর্মে 4টে সত্য বলা হতো। 4টে সত্য বিভিন্ন ছিল, যেমন জগৎ দুঃখময়, কামনা বাসনা এগুলো দুঃখের কারণ, দুঃখের কারণকে ধ্বংসের মাধ্যমে নিষ্কৃতি সম্ভব, তার জন্য 8টা পথ বলা হয়েছিল। তার সেটাকে বলা হতো অষ্টাঙ্গিক মার্গ, 8 পথ। সৎবাক্য, সৎকর্ম, সৎচিন্তা, সৎজীবন, সৎচিন্তা, এই সৎবাক্য, সৎচিন্তা, সৎকর্ম, সৎসংকল্প, সৎদৃষ্টি, সৎসমাধি, এরকম 8খানা পথ ছিল মোটামুটি। তো যাই হোক, আর এরপরে বলতে হবে যে ওই বুদ্ধ ধর্মের একটা ইম্পর্টেন্ট আছে, এখানে 4খানা সম্মেলন হয়েছিল, 4টে বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এটাকে আমরা এরকম মনে রাখতে পারি যে প্রথমটা হয়েছিল যথাক্রমে যে রাজগৃহেতে, প্রথমটা রাজগৃহে, তারপরটা হয়েছিল বৈশালী, তারপরটা পাটলিপুত্র, রাজগৃহ, তারপরটা বৈশালী, তারপরটা পাটলিপুত্র, আর তারপরটা যথাক্রমে ওই কাশ্মীর। পাটলিপুত্র মানে যেটাকে বর্তমানে বলা হয় পাটনা, আর সবশেষেরটা হয়েছিল কাশ্মীরে, যেখান থেকে বুদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়, একটা হিনযান, একটা মহাযান। তো মহাযানটা কি ছিল? মহাযানে ছিল উত্তর ভারত, আর হিনযান ছিল দক্ষিণ ভারত। মহাযানের অ্যাকচুয়ালি কনসেপ্ট ছিল যে এখানে বুদ্ধ ধর্মকে, মানে বুদ্ধের মূর্তি নির্মাণ করে এখানে পুজো করা হতো। এদের ক্ষেত্রে সেটা হতো না। আর এখানে ওই উত্তর ভারত, চীন, কোরিয়া, এসব জায়গায়, চায়নাতে যা আছে সমস্ত কিছু ঠিক মহাযান ধর্ম, যেখানে বুদ্ধ ধর্মের মূর্তি করা হয়। আর এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার, এইসব জায়গা, থাইল্যান্ড, এখানে যেরকম যে বুদ্ধের কোনো মূর্তি পালন করা হয় না, জাস্ট বিশ্বাস করা হতো না, জাস্ট এখানে পালি ভাষাকে বেছে না, এরা সংস্কৃত ভাষাকে, এর অ্যাকচুয়ালি এই মহাযান কনসেপ্টে অ্যাকচুয়ালি সংস্কৃত ভাষাকে নেয়, আর এরা পালি ভাষা নেয়, নিয়ে এরমভাবে চলতে থাকে। যাই হোক, তো মোটামুটি আমরা এখান থেকে এটা কমপ্লিট করলাম। তারপরে চলে আসছি আমরা এবারে অন্য সেকশনে ঢুকছি। সেবার চলে আসছে 20 নম্বর কোশ্চেন। বলা হচ্ছে যে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনকে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেভিলিয়ান সিন্স 1857 বলেছিলেন কে? ভাইসরয় লর্ড লিনলিথগো, তখন ছিলেন ভাইসরয় ছিলেন তিনি। তারপরে চলে আসছে মুর্শিদাবাদ জেলাকে দুটো ভাগে ভাগ করছে কোন নদী? বলা ভাগীরথী নদী। সিকিম পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পায় কত সালে? 1975-এ 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তিনি ছিলেন জেবি কৃপালিনী। মানুষের দুধে তাদের সংখ্যা কত? বলা হয় 20টা, এবং তার সঙ্কেত হলো 2102। আর এবং মানুষের স্থায়ী তাদের সংখ্যা হলো 32। বলা হয় যে সংকেত 21-23। একজনের সংকেতটা তোমরা লিখতে পারো ICPM। তো এটাকে যদি বলো যে আমি আইতে আই, আমি সিতে সি দেখেছি, PM মানে প্রধানমন্ত্রী, এমতে যা খুশি, মোদি বলা যেতে পারে, তাহলে এটা করলে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 2123।
বেশ, ইনসিসার, ক্যানাইন, প্রিমোলার, মোলার হয়ে গেল। এবার চলে আসে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে বলা হয় পশ্চিম নালীর দৈর্ঘ্য কত হয়? 9 মিটার। 9 মিটার মানে অ্যাপ্রক্স 28 ফুট। বৃহদান্তের দৈর্ঘ্য কত হয়? 1.5 মিটার। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হয় 7 মিটার। ক্ষুদ্রান্তের সব থেকে দৈর্ঘ্যের মধ্যে সব থেকে বেশি ইলিয়াম, ইলিয়ামের দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। সূচনাকাণ্ডের দৈর্ঘ্য কত হয়? 42 থেকে 45 সেন্টিমিটার। বৃক্কনালিকার দৈর্ঘ্য কত হয়? 35 থেকে 50 সেন্টিমিটার। কর্টি স্নায়ুর সংখ্যা কত হয়? 12 জোড়া। মোট পেশির সংখ্যা কত? 639টা। ভারতীয় সংবিধানে উল্লেখ নেই কিসের? উপপ্রধানমন্ত্রী পদের উল্লেখ নেই। কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে উল্লেখ করেছিলেন কে? তিনি ছিলেন লর্ড ডাফরিন। কারণ কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1885-এ, লর্ড ডাফরিনের সময়কালে, ঠিক আছে, 22শে ডিসেম্বর। তো 100 মিলিলিটার শুদ্ধ বিশুদ্ধ রক্তে কত পরিমাণ অক্সিজেন উপস্থিত থাকে? সেটা হলো 20 ml। অম্বুডসম্যান, এই অম্বুডসম্যানের এই যে প্রতিষ্ঠানটা, এটা সূত্রপাত হয়েছিল কোথা থেকে? সুইডেন। অম্বুডসম্যান মানে হলো ন্যায়পাল। কফি চাষের জন্য বিখ্যাত কি? বিখ্যাত হলো কাবেরী উপত্যকা, এবং দেশের মধ্যে কফি উৎপাদনের প্রথম স্থান দখল করে কর্ণাটক। আর যদি বলে বিশ্বের মধ্যে কি? ব্রাজিল। তারপরে চলে আসছে বলে ব্রেন ফিভার। ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণুটার নাম কি? জাপানি এনকেফালাইটিস ভাইরাস। জাপানি এনকেফালাইটিস ভাইরাস হলো। এবং দেহের ভিতর রক্ত জমাট বাঁধে না, কারণ কি? দেহের ভিতর রক্ত জমাট বাঁধে না কারণ দেহের মধ্যে হেপারিন থাকে। এখন হেপারিন তৈরি করে কোথায়? লিভারে। তারপরে চলে আসছে যে সেনিমিনাসের জনককে? সেনিমিনাসের জনক হলেন ক্যাওলাস লিনিয়াস। এখন চলে আসছে পং বাঁধ। এই পং বাঁধটা কোন নদীর উপর আছে? পং বাঁধ আছে যখন বিপাশা বা বিয়াস নদীর উপর, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত। এখন সিন্ধু এবং তার 5খানা উপনদী, তাহলে এই সিন্ধুর এই পঞ্চনদের উপনদী, সিন্ধু এবং তার 4টি উপনদী, তারপর এই 4টি উপনদী, মানে এই টোটালটাকেই তো বলা হয় পঞ্চনদ। তাহলে এই টোটালটা পঞ্চনদের উপনদীগুলো আমরা দেখবো, তার বাঁধগুলো দেখবো। প্রথমে চলে আসছে রবি নদীর উপর নির্মিত বাঁধ। রবি নদীর উপর নির্মিত বাঁধগুলো হলো চামেরা এবং থেইন বাঁধ। চামেরা এবং থেইন। এবং এরপর চেনাব। চেনাব নদীর উপর নির্মিত বাঁধগুলো হলো সালাল, বাগলিহাল, দুলাস্তি। তুলবুল এবং উড়ি, এটা হলো ঝিলাম নদীর উপর নির্মিত বাঁধ। চেনাব হলো সিন্ধুর সব থেকে লার্জেস্ট উপনদী, ঠিক আছে, লার্জেস্ট উপনদী হলো চেনাব। তারপর চলে আসছে নাথফা ঝাগড়ি। নাথফা ঝাগড়ি হলো শতদ্রু নদীর উপর। তাহলে কী কী দেখলাম? চামেরা থেইন হলো রবি নদীর উপর, সালাল, বাগলিহাল, দুলাস্তি চেনাব নদীর উপর, তুলবুল উড়ি হলো ঝিলাম নদীর উপর, এবং নাথফা ঝাগড়ি হলো শতদ্রু নদীর উপর। এরপর চলে যাচ্ছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী অবস্থিত কোথায়? সুমাত্রা এবং মালয়েশিয়াতে। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালিত হচ্ছে? 27শে সেপ্টেম্বর। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? তিনি হলেন বাবর। এবং এইটাকে তুগলকনামা কৌশল বলা হয়। অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে ওই প্রথম কামান ব্যবহার করেছিলেন, যে কামানের প্রথম ব্যবহার মানে শুরু করেছিলেন কে? বাবর। কোন যুদ্ধে? 1526-এ, পানিপথের যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে। তারপরে চলে আসছে লক্ষণ সেন। লক্ষণ সেন কোন ধর্মাবলম্বী মানুষ ছিলেন? লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব ধর্মের মানুষ। আর যখন 1206-তে যখন মুসলিমরা অ্যাটাক করে, তখন ওই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন গৌড় প্রবেশ করেন, এই লক্ষণাবতী, হ্যাঁ, গৌড়ে প্রবেশ করেন, তখন তিনি পালিয়েছিলেন লক্ষণ সেন। তো কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1817 সালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স, কত সাল? 1784। বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা কে? জোনাথন ডানকান, কত সাল? 1792। ফোর্ট কলেজের প্রতিষ্ঠাতা কবে? 1800 সাল, লর্ড ওয়েলেসলি। শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা কত সাল? 1800 সাল। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা ছিলেন? উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়াট। তার মানে উইলিয়াম দিয়ে দুজন নাম, একজন কেরি ওয়াট আর একজন হলো জোসুয়া মার্সম্যান। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1807। কে করেছিলেন? ডেভিড হেয়ার। তারপরে অ্যাংলো হিন্দু স্কুলের মানে কত সালে হয়েছিল? 1822 সালে। কে করেছিল? রাজা রামমোহন রায়। একাডেমিক অ্যাসোসিয়েশন করেছিলেন কে? হেনরি ডিরোজিও, 1828 সালে। স্কটিশ চার্চ কলেজ হয়েছিল কত সালে? 1830 সালে। কে করেছিলেন? আলেকজান্ডার ডাফ। চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1486 সালে। কে করেছে? চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন 1486 সালে। এবং তখন বাংলার নবাব কে ছিলেন? মানে বাংলা তখন শাসন করছিল কে? হুসেন শাহ। হুসেন শাহী বংশে আলাউদ্দিন যে বলা হয় হুসেন শাহ।
এরপরে চলে আছে রাজ্যে সেল ট্যাক্স বসাতে পারে না কার কার উপরে? সংবাদপত্র, তামাক এবং চিনির উপরে। গীতা রহস্য লেখককে? তিনি হলেন বালগঙ্গাধর তিলক। এরপর চলে আছে কয়েকটি গ্রন্থ, যেমন দ্য ডিভাইন দ্য লাইফ ডিভাইন এর লেখককে অরবিন্দ ঘোষ। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল সুভাষচন্দ্র বসু। দ্য ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স চিত্তরঞ্জন দাস। মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য ট্রুথ মহাত্মা গান্ধী। ইন্ডিয়া ডিভাইডেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। হয়ে গেল এখান থেকে। এরপরে চলে আসছে দেশের প্রথম প্রধানমন্ত্রী। দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। দেশের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি এন আম্বেদকর। প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। একজন মহিলা তার এক্স ক্রোমোজোম পান কোথা থেকে? পিতা এবং মাতা উভয় থেকেই পান তিনি তার এক্স ক্রোমোজোম। লাইম ওয়াটার কি বলা হয়? ক্যালসিয়াম অক্সাইড। আলু হলো কি? আলু হলো এক ধরনের মৃদগত কাণ্ড। জাহাজ যখন নদী থেকে সমুদ্রে আসে তখন জলের সাপেক্ষে কি হয়? উঠে আসে এবং বেশি ভাসে। কারণ কি? ডেনসিটি, জলের ঘনত্ব সি লেভেলে বেশি হয় ড্রাইভারের থেকে, মানে ঠিক নদীর থেকে। স্বাধীনতা সংগ্রামে কোন বিপ্লবীর 14 বছর বয়সে ফাঁসি হয়েছিল? তিনি হলেন ক্ষুদিরাম বসু। মুজাফফর মামলা। কোন সংবিধান সংশোধনীতে 21-এ অ্যাড হয় যে যা 6 থেকে 14 বছর বয়স সকল শিশুর শিক্ষার অধিকার মৌলিক অধিকার বলে স্বীকৃত হয়? 86 সংবিধান সংশোধনী 2002 সালে। সূর্য থেকে পৃথিবীতে আসতে আলোর সময় লাগে কত? 8 মিনিট 32 সেকেন্ড। চাঁদ থেকে পৃথিবীতে আসতে সময় লাগে 1 মিনিট 20 সেকেন্ড। এরপরে চলে আসছে যে আইএনএস বিন্দগিরি। এই আইএনএস বিন্দগিরি যে এই যুদ্ধজাহাজটা দ্রৌপদী মুর্মু কোন শহর থেকে উদ্বোধন করেছিলেন? তিনি ছিলেন কলকাতা থেকে। এটা সম্ভবত স্করপিয়ন টাইপের জাহাজের মধ্যে 6 নম্বর জাহাজ। এরকম 7খানা বানানোর কথা ছিল, 6 নম্বর জাহাজ হলো আইএনএস বিন্দগিরি। মোহিনীঅট্টম নাচটা কোন ভগবানকে উৎসর্গ করা হয়? মোহিনীঅট্টম নাচটা বিষ্ণু ভগবানকে উৎসর্গ করা হয়। সৌরজগতে উচ্চতম পর্বত কোনটা? অলিম্পাস মন্স। এটা কোথায় অবস্থিত? মার্সে। ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দির নির্মাণের জন্য জমি দান করেছিলেন? তিনি সোমেশ্বর মন্দির নির্মাণের জন্য জমি দান করেছিলেন। নুমালীগড় তৈলশোধনাগার কোথায় অবস্থিত? আসাম। আর যদি বলে ভারতের সব থেকে পুরাতন তৈলখনি কোথায় অবস্থিত? ডিগবয়, আসামের ডিগবয় অবস্থিত। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? সেটা গলফের সাথে যুক্ত। এরপরে চলে আসে কতগুলো কাপ, যেমন বলে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি। অমৃত দেওয়ান কাপ ব্যাডমিন্টন। এজরা কাপ পোলো। ডুরান্ড কাপ ফুটবল। আজলান শাহ কপি হকি। বেটন কাপ হকি। অগাস্টা মাস্টার্স কাপ গলফ। বর্ধমান ট্রফি ভারোত্তোলন। আর যদি বলে কুচবিহার ট্রফি ক্রিকেট। কুচবিহার ট্রফি। অপারেশন শক্তি চলাকালীন এপিজে আব্দুল কালাম কোন কোড ব্যবহার করেন? মানে তার কোড নাম কি ছিল? পৃথ্বীরাজ। এবং অপারেশন শক্তি চলেছিল কবে, কত সালে? 1974 18 মে, পোখরান 1। অপারেশন স্মাইলিং বুদ্ধ বা অপারেশন হ্যাপি কৃষ্ণা এটা হয়েছিল কত সালে? রাজস্থান আর্মি বেস ক্যাম্প 1998 11 মে, পোখরান 2 নামে পরিচিত, যেটা মোট 5খানা বিস্ফোরণ হয়েছিল। অপারেশন শক্তিতে প্রথম বিস্ফোরণ ছিল ফিউশন বোম, বাকি 4টে ছিল বলা হয় ফিশন বোম। ফিউশন মানে সংযোজন, তারপরটা হয় বিভাজন। হর্ষবর্ধন, এখন যদি বলা হয় যে 1998-এ যেটা হয়েছিল তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। আর তার আগের যেটা ছিল 1974-এ ইন্দিরা গান্ধী। অটল বিহারী বাজপেয়ী ছিলেন 1998-এ। আর ভারতের প্রথম নিউক্লিয়ার টেস্টের সময় ছিলেন কি? ইন্দিরা গান্ধী। তারপরে চলে যাচ্ছে হর্ষবর্ধন তার রাজধানী কোন স্থান থেকে কোন স্থানে স্থানান্তর করেন? হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে কনৌজ স্থানান্তর করেন। এবং অজাতশত্রুর রাজধানী কোথায় ছিল? অজাতশত্রুর রাজধানী ছিল রাজগৃহ। অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র, যেটা বর্তমানে পাটনা, আর এটা রাজগীর নামে পরিচিত, সব বিহারে অবস্থিত। আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। কালাশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। তাহলে অশোক কালাশোক দুজনে পাটলিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্য ছিল পাটলিপুত্র। এবং টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল উজ্জয়িনী মধ্যপ্রদেশের। আর দ্বিতীয় পুলকেশী রাজধানী ছিল বাদামি।
ভারতের প্রথম হাইকোর্ট স্থাপিত হয় কোথায়? কলকাতায়। কলকাতায় অ্যাকচুয়ালি প্রথম হাইকোর্ট বলতে গেলে কলকাতা, এবং ওই একই একই সময় তিনটে হাইকোর্ট স্থাপিত হয়, একটা হলো কলকাতা, বোম্বে, মাদ্রাস। যদি বলে বর্তমানে হাইকোর্টের সংখ্যা কত, 25। এবং লাস্ট হাইকোর্ট কোনটা হয়েছে? অন্ধ্রপ্রদেশ, 25। কত সালে? 2019 সম্ভবত। অন্ধ্রপ্রদেশ, অমরাবতী। বলা হয় যে ক্রিকেট জাতীয় খেলা, এটা কোন দেশের? অস্ট্রেলিয়ার। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র গান্ধী, এই সিনেমাটার পরিচালক কে ছিলেন? রিচার্ড এটেনবুরো। পোস্ট অফিস বইটার কার লেখা? পোস্ট অফিস বলে বইটার লেখাকার তিনি হলেন রবীন্দ্রনাথ ট্যাগর। কোন দুটি দেশ সমুদ্রের নিচে সুড়ঙ্গের মাধ্যমে যুক্ত? ইংল্যান্ড এবং ফ্রান্স। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা হেডকোয়ার্টার কোথায়? অস্ট্রিয়া, ভিয়েনা। পৃথিবীর বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী দেশ কোনটা? মেক্সিকো। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন, ডিসি। এই 1944 এস্টাবলিশ হয়েছিল। ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিস, 1945 প্রতিষ্ঠা হয়েছিল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, 1948 প্রতিষ্ঠা হয়েছিল, জেনেভা, সুইজারল্যান্ড। ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1949। কোথায় হেডকোয়ার্টার? ব্রুসেলস, বেলজিয়ামের। ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়েছিল কবে? জেনেভা। ডাব্লিউটিও অ্যাকচুয়ালি হেডকোয়ার্টার জেনেভা, 1995 প্রতিষ্ঠিত হয়েছিল। ফাও, রোম, ইটালি, 1945। হয়ে গেল এখান থেকে। এগুলো মোটামুটি পরে পরীক্ষায়। তারপরে চলে আসছে যে বুধ গ্রহ, বুধ গ্রহের এক বছরের দিন কত? 88 ডে। আমাদের যেমন 365 ডে, মানে পৃথিবী সূর্যকে আবর্তন করে, ও বুধ 88 দিনে আবর্তন করে। ভারতীয় ব্যাংকের সব থেকে বেশি বৈদ্যুতিক শাখা কোনটা, কোথায় আছে? ভারতীয় ব্যাংকের সব থেকে বেশি, সেটা হলো ইউনাইটেড কিংডম। জেমস বন্ডের চরিত্র সৃষ্টি করেছিলেন কে? ইয়ান ফ্লেমিং। ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করছে কোন প্রণালী? বলা হয় জিব্রাল্টার প্রণালী। ইউরোপ এবং আফ্রিকার মধ্যে পৃথক করছে জিব্রাল্টার প্রণালী। একদিকে ইজিপ্ট, একদিকে হচ্ছে কে স্পেন, পর্তুগাল। এশিয়া আফ্রিকার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সমুদ্রযাত্রা কোনটা? বলা হয় সুয়েজ খাল। সুয়েজ খাল কোথায় অবস্থিত? ইজিপ্টে অবস্থিত। এবার চলে আসছে, বলা হয় যে লেক ভিক্টোরিয়া কোন দেশে অবস্থিত? কেনিয়া, তানজানিয়া, উগান্ডা। এই তিনটি দেশে অবস্থিত লেক ভিক্টোরিয়া। মোম্বাসা। অ্যাকচুয়ালি বলা হয় যে পোর্ট্রেট শিল্পের সৃষ্টিকর্তা পাবলো পিকাসো। কোন ফলকে লাভ অ্যাপেল বলা হয়? লাভ অ্যাপেল বলা হয় যতক্ষণ টমেটোকে। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই বইটার লেখককে? স্টিফেন হকিংস। 2 year 8 month and 28 নাইট, লেখককে? সালমান রুশদি। দ্য রেড শাড়ি, লেখককে? জাভিয়ার মোরো। ফ্রিডম ইন এক্সাইল, কার লেখককে? দলাই লামা। মাই ফেভারিট নেচার স্টোরি, লেখককে? রাস্কিন বন্ড এবং জোসেফ অ্যান্টন, এটা লেখককে? সালমান রুশদি। মাই কান্ট্রি মাই লাইফ, লালকৃষ্ণ আদবানি। রবার্ট এডুইন পেয়ারি, তিনি উত্তর মেরু জয় করেছিলেন কত সালে? 1909 সালে উত্তর মেরু তিনি জয় করেছিলেন। প্রথম অলিম্পিক গেমস শুরু হয়েছিল কত সালে? 776 খ্রিস্টপূর্বাব্দ, গ্রিসে। আধুনিক অলিম্পিক শুরু হয় 1896 সালে, গ্রিসের এথেন্সে। ভারতরত্ন এবং নিশানি পাকিস্তান, এই পুরস্কারটি পেয়েছিলেন কে? তিনি হলেন মোরারজি দেশাই। ভারতের মেট্রোম্যান বলা হয় কাকে? শ্রীধরন। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের উপর প্রবাহিত বায়ু কোনটা? সেটা হলো জেট বায়ু। সাতবাহন বংশের শাসক এক ব্রাহ্মণ উপাধি কার ছিল? তিনি ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। পৃথিবীর অপসূর অবস্থান হয়েছে 4 জুলাই, এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়। পৃথিবীর অনুসূর অবস্থান, যাকে বলা হয় এপিহেলিয়নের বেশি হয়, পেরিহেলিয়নের কম হয়। 3 জানুয়ারি বলা পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে কম হয়। সাস্টেনেবল গ্রোথের উপর জোর দেওয়া হয়েছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা? 12তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা চালু হয়েছিল 2012 থেকে 2017। সম্রাট অশোকের ছদ্মনাম কি? সম্রাট অশোকের ছদ্মনাম হলো দেবনাম প্রিয়, বা বলা হয় প্রিয়দর্শী। অতীশ দীপঙ্কর শিবজ্ঞানের অপর নাম কি? আদিনাথ চন্দ্রগর্ভ। ইবন বতুতা অপর নাম কি? আবদুল্লাহ মোহাম্মদ ইবন বতুতার অপর নাম। অলবিরুনি অপর নাম কি? আবু রিহান। ভারতের ফ্রান্সিস বেকন বলা হয় কাকে? আবুল ফজলকে বলা হয় ভারতের ফ্রান্সিস বেকন। সফদরজং এর আসল নাম কি? আবুল মনসুর খাঁ।
এবং ভারতের হিন্দুস্তানি তোতাপাকি বলা হতো কাকে? আমির খসরুকে। আর যদি বলে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দারি সানি বলা হয় কাকে? আলাউদ্দিন খলজিকে বলা হয়। তাহলে এখান থেকে আমরা এটা দেখবো, সম্রাট অশোকের চণ্ডাশোক দেওয়ানম প্রিয় প্রিয়দর্শী, অতীশ দীপঙ্কর বা শিগরানের ছদ্মনাম হচ্ছে, মানে অপর নাম হচ্ছে আদিনাথ চন্দ্র গর্ব, ইবন বতুতা আবদুল্লাহ মোহাম্মদ, অলবিরুনি আবু রিহান, হাতের ফ্রান্সিস বেকন বলা হয় আবুল ফজলকে, যিনি ছিলেন আকবরের সভাকবি, সফদরজং আসল নাম হলো আবুল মনসুর খাঁ, এবং হিন্দুস্তানের তোতাবাকি বলা আমির খসরুকে। লতা মঙ্গেশকর ভারতরত্ন লাভ করেছিলেন কত সালে? 2001 সালে। ইম্পর্টেন্ট কোশ্চেন্স। লরিঙ্গা ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? সেটা হলো অন্ধ্রপ্রদেশ, লরিঙ্গা ম্যানগ্রোভ। 2022 সালে সত্যজিৎ রায়ের কততম জন্মদিন পালন হয়? 101তম। জিওমেরা ক্যাস্ট্রো কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হন? তিনি হলেন হন্ডুরাস। 2022 সালে বিমস্টেক সামিট হয়েছিল কোথায়? শ্রীলঙ্কা। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা মিলনস্থল কোথায়? সেটা হলো নীলগিরি পর্বত। আর যদি বলে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? বলা হয় দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা। অলকানন্দা এবং মন্দাকিনী এই দুটো নদীর মিলনস্থল কোথায়? রুদ্রপ্রয়াগে। আর অলকানন্দা ভাগীরথী হলো দেবপ্রয়াগ। 2011 সালে জনগণনা অনুযায়ী শিশুলিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোথায়? কলকাতা। কোন দেশ সম্প্রতি ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল রাশিয়ার জায়গায় স্থলাভিষিক্ত হলো? সেটা হলো চেক রিপাবলিক। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্ববর্তী নাম কি ছিল? গ্যাট, যেটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1948-এ। এবং ডাব্লিউটিওর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1935-এ। আর যদি বলে 1949-এ কিন্তু, ঠিক আছে, ন্যাশনালাইজেশন হয়েছিল 1 এপ্রিল। পুনা চুক্তি সম্পন্ন হয়েছিল কত সালে? 1932। গান্ধী অ্যান্ড আম্বেদকরের মধ্যে। হিন্দ স্বরাজ এই গ্রন্থটির লেখককে? তিনি হলেন মহাত্মা গান্ধী। তারপরে চলে আসছে, বলা হয় যে নবজীবন পত্রিকা, এই নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে হয়েছিল? 1878, লর্ড লিটনের সময় হয়েছিল। অসহযোগ আন্দোলনের পরিকল্পনাটা গৃহীত হয়েছিল কত সালে? কোথায়? নাগপুর অধিবেশনে 1920 সালে। মন্টেগু চেমসফোর্ড সংস্কার হয়েছিল কত সালে? 1918। এই মন্টেগু চেমসফোর্ড সংস্কার। সর্দার বল্লভভাই প্যাটেল যুক্ত ছিলেন কোন আন্দোলন, মানে সর্দার বরদলি সত্যাগ্রহের সাথে যুক্ত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এটা কত সালে হয়েছিল? 1928 সালে। যদি বলে গান্ধীজি যখন ভারতে আসেন কোন কোন আন্দোলন করেছিলেন? গান্ধীজি ভারতে এসেছিলেন কবে? 1915 সালের 9 জানুয়ারি, যে দিনটাকে বর্তমানে ওই প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। তো গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, এবং এটাকে এরমভাবে মনে রাখা যায়, গান্ধীজি ভারতে এলেন এবং কেক খেলেন। কি করে কেক খেলেন? কেক মানে চম্পারণ 1917, তারপরে আহমেদাবাদ মিল 1918, তারপরে বলা হয় খেদা, সম্ভবত 1920-তে হয়েছিল। তো এই কটা আন্দোলন দিয়ে শুরু হয়। তাহলে গান্ধীজি ফার্স্ট আন্দোলন ছিল চম্পারণ, তারপরে হলো আহমেদাবাদ, তারপরে হলো খেদা। তারপরে চলে আসছে আবুল ফজলকে হত্যা করেছিলেন কে? কোন মোগল মানে কোন রাজপুত্র মোগল? তিনি ছিলেন সেলিম, যার নাম ছিল জাহাঙ্গীর, আকবরের ছেলে। শকদের হত্যা করেছিলেন কোন গুপ্ত সম্রাট? শকদের হত্যা করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর যদি বলে হুনদের দমন করেছিলেন কে? স্কন্দগুপ্ত। শকদের দমন করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন রশ্মি সব থেকে বেশি শক্তি বহন করে? সেটা হলো গামা রশ্মি। পেসমেকার যন্ত্রে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহৃত হয়? বলা হয় প্লুটোনিয়াম। কোন মোগল সম্রাট উপনিষদকে ফার্সি অনুবাদ করেছিলেন? তিনি হলেন দালা শিকো, সংস্কৃত থেকে ফার্সি। আরু মেলিবর্মা নামে কোন রাজা রাজ্য অভিষেকের আগে, মানে আগে থেকে তিনি, মানে কোন চোল রাজা রাজ্য অভিষেকের আগে পরিচিত ছিলেন? আলু মেরিবর্মা নামে পরিচিত ছিলেন প্রথম রাজরাজ। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে। মঙ্গোলিয়া আইনসভা কি নামে পরিচিত? সেটাকে বলা হয় থুলাল। এবং তাইওয়ানের আইনসভা ওয়ান। সুইডেনের বলা হয় রিক্সড্যাগ। পোল্যান্ডের সিম। নরওয়ের স্টটিং। আইসল্যান্ডের বলা আলথিং। ওমানের মোনার্কি। রাশিয়ার ডুমা। স্পেনের কোর্টেস।
ইটালির সিনেট এবং গ্রিসের চেম্বার অফ ডেপুটিস আর ভারতের পার্লামেন্ট। তারপরে চলে যাচ্ছে কয়েকটি ছদ্মনাম, যেমন আন্নাকালী পাকড়াশি কার ছদ্মনাম ছিল? আন্নাকালী পাকড়াশি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তারাপদ রায় এর ছদ্মনাম কি ছিল? গ্রন্থগীত। বিমল মিত্রের ছদ্মনাম ছিল জাবালি। জাবালি। বিমল ঘোষের ছিল মৌমাছি। সুনীল গঙ্গোপাধ্যায় বলা হয় নীললোহিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিলেন কচ্চিৎ প্রৌঢ়। রাজা রামমোহন রায়ের ছদ্মনাম ছিল শিবপ্রসাদ রায়। কালীপ্রসন্ন সিংহ ছদ্মনাম ছিল হুতুম প্যাঁচা। আর মাইকেল মধুসূদন ছিল টিমোথি বা পেনপম। এই টোটালি এর উপর একটা ভিডিও কিন্তু আমাদের প্লেলিস্টে করা আছে, তোমরা দেখে নিতে পারো, যেটা ওই সম্ভবত মিসলেনিয়াস স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে করা আছে, তার প্লেলিস্টে আমি দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশনে, তোমরা সেখান থেকে দেখে নিও। এই ছদ্মনামের উপরে বিভিন্ন সাহিত্যিকদের ছদ্মনামের উপরে কিন্তু একটা ভিডিও করা আছে। তারপরে চলে আসছে রোটাং পাস। রোটাং পাস কোন রাজ্যে অবস্থিত? রোটাং পাস অবস্থিত হিমাচল প্রদেশ। এরপরে আমরা কতগুলো পাস দেখব, যেমন যদি বলি জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরে বলতে হবে জেকেবি। জম্মু কাশ্মীরে বলতে হবে জেকেবি। তাহলে জেকেবি মানে জম্মু কাশ্মীর কেন হবে? জম্মু অ্যান্ড কাশ্মীরে হচ্ছে জেকেবি। জেকেবি মানে কী কী হয়? জজিলা, জজিলা, খারদুংলা, বানিহাল এবং রয়েছে বুর্জিলা। জেকেবি দিয়ে দুটো হয়, বুর্জিলা এবং বানিহাল, সবকটা জম্মু কাশ্মীরে অবস্থিত, বলা হয় জেকেবি। যেমন বানিহাল, বানিহাল কোথায় রয়েছে? জম্মু এবং কাশ্মীরের মধ্যে। শ্রীনগর এবং জম্মুর মধ্যে রয়েছে বানিহাল। শ্রীনগর এবং জম্মুর মধ্যে রয়েছে বানিহাল। ব্যাস হয়ে গেল এখান থেকে। এরপরে যেটা আসছে যে জজিলা চলে আসছে কোথায়? জম্মু কাশ্মীরে শ্রীনগর এবং লের মধ্যে। শ্রীনগর জম্মুর মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর, শ্রীনগর এবং জম্মু ঠিক দুটোর মধ্যে রয়েছে বানিহাল পাস। জজিলা রয়েছে কোথায়? জম্মু কাশ্মীরে অবস্থিত, শ্রীনগর এবং লের মধ্যে। আর যদি বলে বুর্জিলা পাস কোথায় আছে? কাশ্মীর এবং লাদাখের মধ্যে বুর্জিলা পাস। খারদুংলা পাস কোথায় আছে? লে এবং সিয়াচেন, যেটা জম্মু কাশ্মীরের মধ্যে অবস্থিত, লে এবং সিয়াচেন। এরপর চলে আসছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে বলা হয়, হিমাচল প্রদেশে যে তিনটে আছে এদের বলা হয় এসবিআর, শিবকিলা, বারালাচা এবং রোটাং পাস। এখন এর মধ্যে ইম্পর্টেন্ট, হিমাচল প্রদেশে অবস্থিত ঠিক রোটাং পাস, কার মধ্যে? কুলু আর স্প্লিটি। বারালাচা কোথায় অবস্থিত? মানালি এবং লে। আর শিবকিলা পাস হিমাচল প্রদেশের সাথে তিব্বত। যদি বলে হিমাচল থেকে তিব্বতে যেতে গেলে কোনটা নিতে হবে? কোন পাস? সেটা হলো শিবকিলা পাস। মানালি থেকে লে যেতে হলে কোন পাস নিতে হবে? বারালাচা পাস। আর ঠিক ঠিক রোটাং পাস হচ্ছে কুলু থেকে স্পিটি। এগুলো দিয়ে পরীক্ষায় আসবে এবং এগুলো আসে, এগুলো খুবই কনফিউজিং ব্যাপার, সুতরাং এগুলো শর্ট ট্রিক মনে রাখতে পারলে হয়ে যাবে। এসবিআর। তাহলে প্রথমে হিমাচল থেকে তিব্বত, তারপরে মানালি থেকে লে, তারপরে কুলু থেকে স্পিটি, যেটাকে বলা হয় কুলু থেকে স্পিটি। এই সবসময় এইটা বেশি পড়ে, রোটাং পাসটা। তারপরে চলে আসছে বলা হয় জেরেবলা। সিকিমে ঠিক দুটো রয়েছে, একটা হলো নাথুলা পাস আর একটা হলো জেরেবলা পাস। নাথুলা পাস সিকিম চীনের মধ্যে, আর জেরেবলা পাস সিকিম থেকে লাসার মধ্যে। হয়ে গেল। এবার চলে উত্তরাখণ্ডের রয়েছে তিনটে। একটা হলো লিপুলেক, যেটা উত্তরাখণ্ডের দেরাদুনের সাথে তিব্বত কানেক্ট করছে। মানা পাস দেরাদুনের সাথে তিব্বত কানেক্ট করছে। আর ঠিক নীতি পাস, এটা অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের সাথে তিব্বতকে সংযুক্ত করছে। হয়ে গেল। এরপর চলে আসছে পীরপাঞ্জাল পাস। পীরপাঞ্জাল এটাও জম্মু কাশ্মীরে অবস্থিত, যদিও এটা কাশ্মীর উপত্যকার দুটো স্থান রাজৌরি এবং পুঞ্চের মধ্যে কানেক্ট করা থাকে। এরপর যেটা তিনটে, থলঘাট, ভোরঘাট, পাড়ঘাট। থলঘাটটা হলো মুম্বাই থেকে নাসিকের মধ্যে, বলা হয় থলঘাট। ভোরঘাটটা কোথায় অবস্থিত? ভোরঘাটটা হলো মুম্বাই এবং পুনে, এগুলো অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ঘাটে অবস্থিত। পালঘাটটা অবস্থিত কোথায়? কেরালা, তামিলনাড়ু এবং কেরালা। এটা অ্যাকচুয়ালি কেরালায় অবস্থিত, এটা তামিলনাড়ুর সাথে কেরালা কানেক্ট করছে কি? পালঘাট। তাহলে তামিলনাড়ু থেকে কেরালা যাওয়ার জন্য পাল যায় তামিলনাড়ু কেরালা, এরা মনে রাখলে হয়ে যাবে। আর থলঘাটে মুম্বাই নাসিক, আর ঠিক ভোরঘাটে মুম্বাই পুনে। হয়ে গেল। এরপরে চলে আসছে বলা হয় যে ডেঙ্গু রোগ কোন মশাবাহিত হয়ে থাকে? এটা এডিস মশাবাহিত হয়ে থাকে। ম্যালেরিয়া রোগ কোন মশাবাহিত হয়ে থাকে? অ্যানাফিলিস মশাবাহিত হয়ে থাকে। দাঁতের শক্ত ইনামেল কোন উপাদানে তৈরি? বলা হয় ক্যালসিয়াম ফসফেট। কাকড়ি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? কাকড়ি ষড়যন্ত্র মামলা হয়েছিল 1925। মুজাফফর বোমা ষড়যন্ত্র মামলা হয়েছিল কত সালে? 1908। আলিপুর বোমা মামলা কত হয়েছিল? 1908 থেকে 1909। এটাতে মেন ভিকটিম কে ছিলেন? অরবিন্দ ঘোষ ছিলেন ভিকটিম। নাসিক ষড়যন্ত্র মামলা হয়েছিল কত? 1910 থেকে 11। তিন ভ্যালি ষড়যন্ত্র মামলা হয়েছিল 1911 থেকে 15। দিল্লি ষড়যন্ত্র মামলা হয়েছিল 1912 থেকে 14। এখন এইটাতে ভিকটিম কে ছিলেন? রাসবেরি বোস। কী ছিল ব্যাপারটা? তিনি লর্ড হার্ডিঞ্জকে বোম মেরেছিলেন। কোথায় মেরেছিলেন?
দিল্লি চাঁদনি চকে কেন মেরেছিলেন? কারণ তখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর হয়েছিল 1912-তে, সেই জন্য রাসবেরি বোসকে বোম মেরেছিলেন। রাসবেরি বোস বোম মেরেছিলেন লর্ড হার্ডিঞ্জকে। তারপর চলে হচ্ছে বরিশাল ষড়যন্ত্র মামলা 1913 থেকে 15, হিন্দু ষড়যন্ত্র মামলা 1914, লাহোর ষড়যন্ত্র মামলা প্রথমটা হয়েছিল ওই গাদার পার্টির এগেনস্টে হয়েছিল প্রথমটা, লাহোর ষড়যন্ত্র মামলা, আর সেকেন্ডটা হয়েছিল ওই ভগৎ সিং এর এগেনস্টে হয়েছিল লাহোর ষড়যন্ত্র মামলা। এটা 1928, প্রথমটা ছিল 1915, তারপর 1928। তারপর চলে আসছে রুমালি মামলা, যেটা আফগানিস্তানের হয়েছিল, এটা 1916। আর কানপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল 1924। এরপরে চলে আসছে কতগুলো চুক্তি, যেমন বলা হয় পুনা চুক্তি কার সাথে হয়েছিল? গান্ধী এবং আম্বেদকরের মধ্যে হয়েছিল 1932-তে। তারপরে চলে আসে পুরন্দরের সন্ধি হয়েছিল কার 1665, শিবাজি এবং মুঘল সেনাপতি জয়সিংহের মধ্যে। আলীনগরের সন্ধি হয়েছিল 1757, সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে। এরপরে চলে আসছে মাদ্রাসের সন্ধি হয়েছিল হায়দার আলী। ফার্স্ট অ্যাকচুয়ালি ওই বলা হয় যে ইংরেজ মহীশূর যুদ্ধ নিয়ে, ফার্স্ট ইন্দো মহীশূর যুদ্ধের 1769 হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে হয়েছিল মাদ্রাসের সন্ধি। সুরাটের সন্ধি হয়েছিল মারাঠা এবং ইংরেজদের মধ্যে 1775-এ। প্যারিসের সন্ধি হয়েছিল ইংরেজ এবং ফরাসিদের মধ্যে 1763-তে, প্যারিসের সন্ধি। সলবাই হয়েছিল ইংরেজ এবং মারাঠাদের মধ্যে 1782-তে। ওয়াওগড়ের সন্ধি হয়েছিল 1775-এ ইংরেজ মারাঠাদের মধ্যে, ওয়াওগড়ের সন্ধি। আর ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল টিপু সুলতান, বলা হয় ইংরেজদের মধ্যে 1784। আর শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল 1792 এবং টিপু সুলতান ইংরেজদের মধ্যে। আর বেসিনের সন্ধি হয়েছিল 1802, পেশোয়া, দ্বিতীয় বাজিরাও এবং ওয়েলেসলির মধ্যে। হয়ে গেল। এরপরে আমরা দেখব যে সুদর্শন মাঠ। এই সুদর্শন মাঠটা নির্মাণ করেছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য, গুজরাটে সম্ভবত এটা অবস্থিত। প্রথম মেরামত করেছিলেন কে? শক রাজা রুদ্রদমন। আর দ্বিতীয় মেরামত করেছিলেন কে? স্কন্দগুপ্ত। এটা দিয়ে খুব কোশ্চেন আসে যে কে প্রতিষ্ঠা করেছিল। অ্যাসিডের রং কি পরিবর্তন করে? অ্যাসিড লিটমাসের রংটা কি পরিবর্তন করে থাকে? নীল থেকে লাল। সবসময় মনে রাখবেন নীলা মানে হলো নীল থেকে লাল করছে কি? অ্যাসিড। এই আটা হলো অ্যাসিড। ফুসফুসের দ্বিতীয় মানে দ্বিস্তরী পর্দা কি নামে পরিচিত? বলা হয় প্লুরাল। এবং মানবদেহে ক্ষুদ্রতম অন্তঃকলা গ্রন্থি কোনটা? পিনিয়াল গ্ল্যান্ড। মোটামুটি আমরা কমপ্লিট করলাম। 120 কোশ্চেন যদিও আছে, বাট এখানে কিন্তু প্রচুর ডেটা দেওয়া আছে। এবং আগের যে আমরা 3টে সেট কমপ্লিট করেছিলাম এবং 3টে প্রায় 40, 120, এবং এছাড়া আমরা তো মোটামুটি পিওয়াইস কিউজের উপর কোশ্চেনও কমপ্লিট করেছিলাম। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আপলোড হচ্ছেই। আশা করি মোস্ট অফ কোশ্চেন তোমরা কমন পাবে যা পড়ানো হয়েছে। তো কাল থেকে এক্সাম তোমাদের শুরু। চারটে শিফটে এক্সাম হবে, যেহেতু 4টে শিফটে মানে 120 মতো এক্সাম থাকবে, কোশ্চেন থাকবে। সেই 120 টোটাল জিকে কোশ্চেন থাকছে 120, যেহেতু 4টে সেট। 160 মতো থাকবে, 4টে 6 মানে 40 করে। তো 160 মতো কোশ্চেন থাকছে তোমাদের জিকে। আশা করি প্রত্যেকটা শিফটে 40 টার্গেট নিয়ে তোমরা এগোবে, যার যে শিফটে পরীক্ষা আছে, এবং সফল তোমরা হবেই। কালকের থেকে যে এক্সাম শুরু হতে চলেছে তার জন্য বেস্ট অফ লাক, এবং সবাই সফলভাবে উত্তীর্ণ হবে আশা করি, এবং ভালো স্কোরে, এবং মানে পার্ট 1 এক্সামিনেশনে ভালো স্কোর নিয়ে তোমরা উত্তীর্ণ হবে, এইটা আমি আশা রাখি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পরের ভিডিও আসবে, পরের ভিডিওগুলো করবো যতক্ষণ চেষ্টা করছি ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কিছু টপিকের উপর একদম থরলি, মানে ওয়ান স্টপ সলিউশন হিসেবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সে 2টো ভিডিও আপলোড হবে, একটা স্পোর্টস আর একটা কিছু ইন্ডেক্সের উপরে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি। এবং এখন পড়তে থাকো, ঠিক রিভিশন দিতে থাকো, এবং এই নোটস তোমরা আমার ডিটেলস চ্যাপ্টার এই চ্যানেলের ডিসক্রিপশানে, এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে। আপাতত ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।